তো বর্তমানে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে গত মাসে সাফল্য বই থেকে। তো এই সাফল্য বই থেকে আমরা দুখানা পরপর প্র্যাকটিস সেট করছি। প্রথম প্র্যাকটিস সেটের দুটো ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যেই করে ফেলেছি এবং এই প্র্যাকটিস সেটের প্রথম ক্লাসগুলোও করে ফেলেছি। তো মোট 3টি ক্লাস এই প্র্যাকটিস সেট দুটি প্র্যাকটিস সেট থেকে কিন্তু করে ফেলেছি। আজকে আমরা করব দ্বিতীয় প্র্যাকটিস সেটের শেষ পর্ব, অর্থাৎ শেষে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করব। তো চলুন 19 দাগের প্রশ্ন, এই 19 দাগের থেকে অঙ্ক প্রশ্ন কী আছে দ্বিতীয় প্র্যাকটিস সেটের শেষ পর্বের অঙ্কগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব। তো আমরা এই 19 দাগের প্রথম অঙ্ক কী আছে দেখব। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91, 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো অঙ্কগুলো কিন্তু খুবই সাজেশানমূলক, প্রত্যেকটি অঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর প্রশ্ন এই সাফল্য বইতে থাকে। তো গত মাসের সাফল্য এ মাসে আমি করাচ্ছি, আগের মাসের সময় হয়নি তার জন্য। তো দেখুন এই অঙ্কটা আপনি কিভাবে নিমেষে সহজে সমাধান করবেন। এখানে আছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91 আর 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এবার এই জায়গাটা একটা কথা বলেছে দেখুন, কোনো বৃহত্তম সংখ্যা। তো আপনার এই অপশানের মধ্যে কোনটি বৃহত্তম সংখ্যা আছে, তার সবার প্রথমে বৃহত্তম সংখ্যা আছে কিন্তু 5। তা দেখব আমরা এই 5 দিয়ে ভাগ করলে 43, 91 এবং 183 সবসময় যে ভাগশেষটা থাকবে সবারই এক থাকতে হবে। এখানে বলেছে না একই ভাগশেষ থাকতে হবে। তো দেখব 5 দিয়ে ভাগ করে, তো 5 আর 43 যদি ভাগ করা হয় 5 8 40 আর 3 দাও 43, সেই ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। যদি 91কে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 18 90 আর 1 দাও 91, এক হয়ে যাবে। তাহলে 3, প্রথমটা হলো 3 ভাগশেষ, তারপরটা হলো 1 ভাগশেষ, তাহলে কিন্তু একই ভাগশেষ থাকছে না। তাই আমরা কি করব, আমরা এই যে 43, এই যে 5টা আছে এই 5টা আমরা নেব না, অর্থাৎ 5 হবে না। এর পরের বৃহত্তম সংখ্যা কোনটি, এখানে বলেছে না বৃহত্তম সংখ্যা, তো আমি অপশানের মধ্যে সেই জন্য বৃহত্তম সংখ্যা খুঁজছি। তো এরপরের বৃহত্তম সংখ্যা আছে 4। এখন আমি এই 43কে 4 দিয়ে ভাগ করলে 4 10কে 40, আর হাতে 40 আর কত হলে 43, 3 হলে 43, তাহলে হাতে 3 থাকবে, সেই 3টা অবশিষ্ট হয়ে গেল। 43 ক্ষেত্রে 3 অবশিষ্ট। এবার আমরা 4 দিয়ে আবার 91টাকে ভাগ করব। 4 22 88, 88 আর 3 দাও 91। এই 91কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে 4 22 88 হয়। 88-র সঙ্গে বিয়োগ করলে 91 বিয়োগ করলে 3 হয়, তাহলে 91-র ক্ষেত্রেও কিন্তু 3 অবশিষ্ট থাকছে। এবার আপনার এটা ভাগ করুন, 183কে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে, তো 4 4 16 হয়, 16 আর 2 দাও 18, এবার 23 নামলো, তো 4 5 20 হয়। তাহলে এখান থেকে 23 থেকে 20 বাদ দিলে 3 অবশিষ্ট থাকে। তাহলে এর বেলায়ও 3 অবশিষ্ট থাকছে, 91-র বেলায়ও 3 অবশিষ্ট থাকছে, 43-এর বেলায়ও 3 অবশিষ্ট থাকবে, শুধুমাত্র 4 দিয়ে ভাগ করলে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে অপশান টেস্ট করে অঙ্কগুলো সমাধান করা যায়। এখন আপনি বলতে পারেন স্যার আমি তো এটা অপশান টেস্ট করে শিখলাম, কিন্তু এর আসল বিষয়টা কী আছে। তো দেখুন ভাই, আপনি যেভাবে হোক অঙ্কটা আপনাকে করতে হবে এবং খুব কম সময় করতে হবে, ইজি অঙ্ক করতে হবে। আপনি কোনো জটিল নিয়ম নিয়ে আসবেন না এখানে। এবার আপনি যদি মনে করেন যে এই নিয়মটা আমি শিখব, তো এর নিয়মটা হবে কি, এই যে 3টি আছে এর 3টির গসাগু করতে হবে। গসাগু করলে যেটা হবে সেটাই হচ্ছে এর সঠিক উত্তর। তবে আপনি এই 3টির গসাগু করার আগে আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে। এই যে 43 আছে আর এই 91 আছে, তাই আপনাকে প্রথমেই 91 বিয়োগ 43 করতে হবে। করলে আপনার এখানে কত হবে, 3 আর কত হলে 11, 8 হলে 11, হাতে 1, 4 একে 5, 5 আর কত হলে 9, 5 আর 4 হলে 9, অর্থাৎ কত হলো আপনার এখানে হলো কিন্তু আপনার 48। এবার আপনি কি করবেন, এই যে 91 আছে তো 183 আর 91 বিয়োগ করবেন, অর্থাৎ এখানে হয়ে যাবে 183 বিয়োগ 91। এবার এটা যদি বিয়োগ করেন তাহলে কত হবে, 1 আর কত হলে 9, 2 হলে 9, আর 9 আর কত হলে 18, 9 হলে 18, অর্থাৎ 92 হলো। তাহলে একটা সংখ্যা 48 পেলাম, আরেকটা সংখ্যা 92 পেলাম। এবার আপনি কি করবেন, এবার আবার সেমভাবে 183-র সাথে আপনার এই জায়গায় 43টা বিয়োগ হয়ে যাবে, তো 183 বিয়োগ 43। এখন এখান থেকে যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হবে, 3 3 মূলে 0, 4 আর কত হলে 8, 4 হলে 8, আর 1 করতে 1, অর্থাৎ 140 হয়। এবার আপনি কি করবেন, এই যে 48 বিয়োগ করে বের করলেন, এই যে বিয়োগফল এখানে 92 হলো, আর এই যে বিয়োগফল 148 হলো, এই 3টি আপনি গসাগু করবেন। গসাগু করলে এই আপনার 4ই হবে এর
উত্তর, অর্থাৎ গসাগু হয়ে যাবে 4। দেখুন এখানে গসাগু করছি আমি, প্রথমেই 48টা লিখলাম, ভাগ পদ্ধতিতে কিন্তু গসাগু করছি। তো এখানে 48 1-কে 48 দেবো। তো 8 কত হলে 12, 4 হলে 12, হাতে 1, 4 1-এ 5, 5 আর কত হলে 9, 4 হলে 9। এখন আমি এখানে 48টা বসিয়ে দেবো। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে 44 1-কে 44 হবে। তো 44 আর কত হলে 48, 4 হলে 48। এবার এই 4টা এখানে চলে আসবে, 4 1-কে 4 হয়ে যাবে। তাহলে এখানে হলো 4। এখন এই 4টা দিয়ে কী করবেন, 140কে আপনি ভাগ করবেন। তো এখানে হয়ে যাবে 3 4 12, 12 আর 2 হলে 14, 4 5 20। তো এখানে দেখুন, তাহলে এখানে কিন্তু মানে এখানে মিলে যাচ্ছে। তাহলে আপনার গসাগু হলো কত, গসাগু হলো 4। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তবে আপনি এখানে যে অপশান টেস্ট করে করলাম এটা করাই বেটার, কারণ এখানে যদি এরকম ছোটো থাকে তাহলে অপশান টেস্ট করবেন, তাহলে এখানে আপনি সহজে সমাধান করতে পারবেন। এরপরে আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। তা 20 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু ওপরের দিকে তুলব। তো 20 দাগের প্রশ্ন যেটা আছে দেখুন, একদম খুব সুন্দর একটি প্রশ্ন আছে। দুটি সংখ্যার লসাগু কত, 48। সংখ্যা দুটির অনুপাত কত, 2:3। এখানে বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তো এখানে আপনি সংখ্যা দুটি অনুপাত পাচ্ছেন 2:3, আর এখানে এদের লসাগু পাচ্ছেন 48। তো এখানে এরকম থাকলে অর্থাৎ এই 2 আর 3 এর মধ্যে ভাঙানো যায় না, তাই 2 আর 3 গুণ করে দেবেন। করলে কত হয় আপনার, 2 আর 3 গুণ করলে হয়ে যায় 6। এবার এই 48কে 6 দিয়ে ভাগ করবেন। তো 6 দিয়ে 48 ভাগ করলে 6 8 48, অর্থাৎ 8 হয়। এখন এই 8কে 2 দিয়ে গুণ করবেন, 8 দিনও 16, আর 8কে 3 দিয়ে গুণ করবেন, 3 8 24। তাহলে 16 আর 24 কত হয়, 16 আর 24 হয় 40। তো এখানে বলেছে সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটি আপনি পাচ্ছেন একটা 16 একটা 24, যোগ করলে হয় 40। তো সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। এবার যে প্রশ্নটি করব সেটা হচ্ছে 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এবার 21 দাগের প্রশ্ন দেখি। এ বি সি এর গড় ওজন 45 কিলোগ্রাম, এ ও বি এর গড় ওজন হচ্ছে 40 কিলোগ্রাম, বি ও সি এর গড় ওজন 143 গ্রাম, বি এর ওজন কত কিলোগ্রাম। খুব সুন্দর একটি প্রশ্ন। এখানে আপনাকে বলছে কি এ প্লাস বি প্লাস সি এদের গড় ওজন এই গড় ওজন 45 কিলোগ্রাম। তাহলে 3 দিয়ে গুণ করুন, 3 জনের মোট ওজন বেড়ে যাবে। তো 3 5 15, 5 হাতে 1, আর 3 4 12, আর 1 13, অর্থাৎ 135। আবার বলেছি এ প্লাস বি এর গড় ওজন 40 কিলোগ্রাম। তাহলে আমি এখানে এ প্লাস বি দিলাম, এদের মোট ওজন কত হবে, 40 দিনও 80। তাহলে এখান থেকে এই দুটো কেটে গেল, আমার সি থাকলো। সি এর ওজন কত হলো, 8 আর এখানে 5 করতে 5, 8 আর কত হলো 13, 5 হলে 13, অর্থাৎ 55 কিলোগ্রাম কিন্তু সি এর ওজন হলো। এখন এখানে বলেছে বি ও সি এর গড় ওজন 43 কিলোগ্রাম। তো বি প্লাস সি এদের গড় ওজন কত, 43 কিলোগ্রাম, মোট ওজন কত, তা 43 দিন 86, অর্থাৎ 86 কেজি। এখন এখান থেকে সি এর ওজন কত বলেছে, 55 কেজি। তো শুধু সি এর ওজন 55 কেজি, 55। তাহলে এখানে যদি বিয়োগ দিই তাহলে এই দুটো কেটে যাবে, বিটা থাকবে। তো এখানে যেহেতু বিয়োগ দিলাম তাহলে এখানে বিয়োগ করতে হবে। 5 আর কত হলে 6, 5 আর 1 হলে 6, 5 আর কত হলে 8, 3 হলে 8, অর্থাৎ 31। এর দাগ হবে সঠিক উত্তর। বি এর ওজন 31 কেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 21 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন কী আছে দেখব। খুব সুন্দর সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এরকম সহজ সহজ অঙ্ক পড়বে, কিন্তু সামান্য একটু ঘুরানো থাকবে, আপনি কিন্তু করতে পারবেন না। 22 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 10 ঘন্টায় অতিক্রম করে। ওই যাত্রাপথের প্রথম অর্ধেক সে ঘন্টায় 21 কিলোমিটার বেগে এবং দ্বিতীয় অর্ধেক ঘন্টায় 24 কিলোমিটার বেগে গেলে যাত্রাপথের দৈর্ঘ্য কত কিলোমিটার। তো এর একটা শর্টকাট পদ্ধতি আছে। যেহেতু এখানে আপনার বলেছে মোট যাত্রাপথের দৈর্ঘ্য কত কিলোমিটার, তার শর্টকাট একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আপনি জেনে রাখুন, তাহলে আপনার এখানে সুবিধা হয়ে যাবে। আপনি এটাকে ধরবেন এ আর এটাকে ধরবেন বি। তাহলে এখানে এ প্লাস বি হয়, এখানে এ বি হয়, এ আর বি এর মানটা বের করলাম, আর 10 ঘন্টা মানে সময়, অর্থাৎ টি ধরবেন। তাহলে আপনার সূত্র এসে যাবে হচ্ছে 2ab/a প্লাস বি ইন্টু টি। এবার আপনি এখান থেকে সহজেই এই যে এই যাত্রাপথের দৈর্ঘ্য কত কিলোমিটার সেটা আপনি বার করতে পারবেন। তার 2 দেবো ইন্টু এ বি দেবো। এ বি কত, এ বি আছে হচ্ছে 21 ইন্টু 24 বাই 21 আর 24 যোগ করলে কত হয়, 4 আর 1 5 আর 2 আর 2 4, অর্থাৎ 45 হয়, গুণ টি মানে কত, সময় হচ্ছে 10 ঘন্টা। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। কি করে ক্যালকুলেশন করব, তো 3 আর এই 21 আর 45 কাটবো,
তো 21 3 দিয়ে কাটলে হয় 3 সাথে 21, আর এখানে হয়ে যায় 3 15 45। এবার আবার এটাকে আমি কি করব, 15টাকে 3 দিয়ে কাটলে 3 5 15, আর 24টাকে 3 দিয়ে কাটলে হয়ে যায় 3 8 24। এবার এই 15 এই 5টা আমি 10-এর সাথে কাটবো, তা 10 আর 5 কাটলে হয়ে যায় 2। তো এখানে কত হবে, তো 2 দিনও 4, 4 8 32, আর 7 32 কত, তো 7 দিনও 14, 4 হাতে 1, 3 সাথে 21, 1 22, অর্থাৎ 224 এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে আমরা দেখব। 23 দাগের অঙ্ক আছে, একটি গাড়ি তার গতিবেগের 5-এর বেগে গেলে 42 কিলোমিটার যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে। গাড়িটির মূল গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো সুন্দর অঙ্ক। এই অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এরকম অঙ্ক করতে গেলে এর একটা সূত্র আছে, সেই সূত্রে আপনি সমাধান করবেন। সেটা দেখুন, এখানে 42 আছে, এই 42টা উপরে দেবেন। এখানে আপনার কি বলেছে, এখানে আপনার বলছে গাড়িটির মূল গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। আপনি মূল গতিবেগ বার করছেন, ঘন্টায় কত কিলোমিটার বেগে যায়। অপশান টেস্ট করেও অঙ্কটা সহজে সমাধান হয়, কিন্তু আমি এখান থেকে আপনার বলে দিলাম যে নিয়মটা কি। তো এখানে আপনি এই যে 42 কিলোমিটার যায়, 5-এর 7 বেগে গেলে 42 কিলোমিটার যায় 1 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ডে, তাই 42টা উপরে দিলাম। এবার নিচে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে আমরা কি করব, এখানে যেহেতু এটা কিলোমিটারের ঘন্টায় বার করতে হবে, তাই আমি মিনিট এবং সেকেন্ডটাকে সব ঘন্টায় বার করে নেব। তো 1 ঘন্টা সমান আমরা জানলাম 60 মিনিট। এখন এইটাকে আপনি এই 40 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে গেলে কি করতে হবে, তো 40 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 40/60 দিয়ে গুণ করতে, ভাগ করতে হবে। তো এই শূন্য কাটা যায়, 2 দিনও 4 আর 3 দিনও 6, অর্থাৎ 2/3। আবার এটাকে ধরুন এই যে 48 সেকেন্ড, এই 48 সেকেন্ডটাকে যদি আমি মানে ঘন্টায় প্রকাশ করতে যাই, তাহলে 3600 হয়ে যাবে। তা 3600 মানে এখানে আমরা 6 8 48 আর 6 6 36, মানে 6 6 36, দুটো শূন্য বসে গেল। এবার 8 আর এটা কাটলে কত হয়, তো তো এটা 8 1 8 আর 7 8 56, আর 4 দাও 60, 5 8 40, 75। তাহলে আমার 1 ঘন্টা যোগ কত হচ্ছে, এখানে 2 এর 3 যোগ কত 1 এর 75, 1 এর 75। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 75 হবে, 75। এবার এখানে 75 প্লাস 3 25 75, 25 দিনও 50 প্লাস 1, তাহলে 50 আর 75 কত হয়, তো 125, 126/75। তো আমরা এখানে দেবো 126/75। এইটা থাকলো কি এই নিচে। আর এই যে গতিবেগ কত 5-এর 7 বেগে গেল, তাহলে এটা উল্টে যাবে, তাহলে গুণ 7/5 হয়ে যাবে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক সমাধান হবে। তো এখানে আমরা কি দেবো, 42 গুণ এই যে 75টা উপরে চলে যাবে, আর 126টা নিচে থাকবে, ইন্টু 7/5। এখন এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 7 1 7 আর 5 12, 56 হয়, 7 8 56, 18। আর এটা হচ্ছে 5 15 75। এই 15কে যদি আমি 3 দিয়ে কাটি, তাহলে 3 5 15, আর 18কে 3 দিয়ে কাটলে হয়ে যায় 6, আর 6কে 42 কাটলে 6 7 42, 7 আর এই 5 যদি গুণ করেন, তাহলে হয়ে যায় কত 35। তো 35 কিমি পার আওয়ার হচ্ছে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সহজে এই অঙ্কগুলো এইভাবেই সমাধান করা হয়। এবারে আপনি দেখুন, বলছে একটি গাড়ি তার গতিবেগের 5-এর 7 বেগে গেলে, অর্থাৎ 5-এর 7 বেগে গেলে বলতে এই 35 কিলোমিটার যদি আপনি অপশান টেস্ট করে যদি করতে চান, তাহলে 35 কিলোমিটার পার গতিবেগে গেলে, তাহলে 5-এর 7 বেগে গেলে 42 কিলোমিটার যায় 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে। এইটা আপনার ঠিক হয় কি না, তাই আপনি দেখবেন। এখানে 35 কিলোমিটার 5-এর 7, তা 35 গুণ 5-এর 7, তো এখানে 5 7 35 আর 5 5 25, অর্থাৎ যদি 25 কিমি পার আওয়ার বেগে যায়, তাহলে 42 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। সেটা আমরা দেখব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড লাগে কি না। তাহলে 25 কিমি যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। 1 কিমি যায় ক ঘন্টায়, 1 কিমি যায় হচ্ছে 1/25 ঘন্টায়। 48 কিমি যায়, এই যে 42 আছে, 42 কিমি যায় ক ঘন্টায়, তাহলে 42 উপরে গুণ হয়ে যায়, তাহলে এখানে হয়ে যায় 42/25। এখন
এই 42/25। তো এই দেখুন 42/25, আর এই যে আমরা করেছিলাম কত, এই 126/75, এই জায়গাটায় আমরা করেছি না, এইটা যোগ করেছি, যোগ করে 126/75 হয়েছে। এই দেখুন এটা সমান, এই যে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে এখানে 3 42 হয়ে যাবে, আর এখানে 3×25=75 হয়ে যাবে। তো দেখুন 42/25ই হচ্ছে কিন্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 24 দাগের প্রশ্নে। 24 দাগের প্রশ্ন কী আছে দেখব। 24 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 12 দিনে শেষ করে। এক্স কাজটি একা শুরু করলো ও 4 দিন পরে ওয়াই যোগদান করলো। কাজটি কত দিনে শেষ হয়েছিল। এখানে যে অপশানগুলো আছে অপশান টেস্ট করেও করা যায়, কিন্তু এখানে আমরা মানে প্রসেসে করব। এখানে বলছে কত দিনে শেষ হয়েছিল, তাহলে আমরা আগের পেজে চলে যাব। তো এখানে বলছে দেখুন, এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে শেষ করে। এক্স একটি কাজ একা শুরু করলে ও 4 দিন পরে ওয়াই যোগদান করলে কাজটি কত দিনে শেষ হবে। তো এক্স তাহলে 4 দিনে কতটা করে, তো এক্স 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/20 অংশ, 4 দিনে করবে এক্স হচ্ছে 4/20 অংশ, ঠিক কি না। এখান থেকে আপনার থাকবে কি 1/5 অংশ। এক্স কিন্তু 4 দিনে করছে 1/5 অংশ, 4 দিনে এক্স 4 দিনে এক্স কিন্তু 1/5 অংশ করছে। এখন বাকি কাজ কতটা থাকছে, তাহলে আপনি সমস্ত কাজ 1 ধরেছেন, তার থেকে 1/5 অংশ হয়ে গেছে, তাহলে 1 বিয়োগ 1/5, তাহলে থাকছে কত, তাহলে 5 লসাগু হলে এখানে 4/5 থাকে। 4/5 অংশ কাজটা কিন্তু পড়ে আছে। তখন কি করছে, ওয়াই কিন্তু যোগ দিচ্ছে, এক্সের সঙ্গে কাজ আরম্ভ করছে। তাহলে এখানে এক্স আর ওয়াই একা একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 12 দিনে করতে পারে। তাহলে এক্স 20 দিনে করবে 1 অংশ, 1 দিনে করবে 1/20 অংশ, 1/20 অংশ। ওয়াই 1 দিনে করবে, ওয়াই 12 দিনে করবে 1 অংশ, 1 দিনে করবে কত অংশ, 1/12 অংশ। দুজনে একত্রে কাজ করলে এরা কত দিনে কাজটি মানে এই 1 দিনে কতটা কাজ করবে, তাহলে 1/20 যোগ 1/12। তো এখানে 12 আর 20 লসে কত হবে, তো সেই ক্ষেত্রে 12 আর 20 লসে হয়ে যাবে কিন্তু 60, 3×20 60, আর হচ্ছে 5×12 60, 5×1 5, তো হয়ে যাবে কত 8/60। 8/60 সমান কত, 4 দিনও 8, 4×15 60, অর্থাৎ 2/15। এই 2/15 অংশ এই যে কাজটা রয়েছে, এই কাজটা, এই যে 2/15 অংশ, এই 2/15 অংশ কাজ কিন্তু এক্স আর ওয়াই একত্রে 1 দিনে করছে। এক্স আর ওয়াই একত্রে 1 দিনে করছে কিন্তু 2/15 অংশ। তা বাকি কাজ কতটা আছে, 4/5 অংশ। এবার আপনি কি করবেন, এবার আপনার এই যে এক্স প্লাস ওয়াই 2/15 অংশ কাজ করছে কত দিনে, 1 দিনে। তা আপনি সেটাই লিখুন, এক্স প্লাস ওয়াই 2/15 অংশ কাজ করছে 1 দিনে। 1 অংশ কাজ করছে কত দিনে, 1 অংশ কাজ করছে, তখন 15টা উপরে চলে যায়, 2টা নিচে চলে আসে। এইবার যে বাকি অংশ আছে কত, 4/5। তা 4/5টা কত দিনে করছে, তাই এখানে 4/5টা গুণ হয়ে যাবে। 5 আর এই 15 কাটলে হয়ে যাবে কিন্তু 3×5 15, আর এই 4 আর 2 কাটলে হয়ে যাবে কিন্তু 2, তা 3 দিনও 6। এখন বলছে কাজটি কত দিনে শেষ করবে, তো কাজটি কিন্তু 6 দিনে শেষ করবে। তো চলুন অপশানগুলো দেখি কী আছে। তাহলে এখানে বাকি কাজ শেষ করতে লাগছে কত দিন, তো বাকি কাজটা শেষ করলো 6 দিনে, আর প্রথম কাজ হয়েছিল কত দিনে, 4 দিনে। তাহলে 6 আর 4 10 দিন। মোট কাজটা শেষ করতে, 1 অংশ কাজ সম্পূর্ণ করতে দুইজনের কিন্তু সময় লাগছে 10 দিন। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন কী আছে, এ এর 20% সমান সমান বি, তাহলে 20 এর b% সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এর 20% সমান কত, এর 20% মানে a × 20/100, এটা সমান সমান, এইটা সমান সমান আবার বি বলেছে। তাহলে 20 এর b% সমান কত, তাহলে এখানে বলছে 20 এর b% সমান কত, তাহলে 20 গুণ বি এর জায়গায় আমি এটা দিতে পারি, a গুণ
20/100, এটা আমি দিতে পারি। এখন আমরা কি করতে পারি, এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, 2 2 4, 4a লিখতে পারি, 4a। তাহলে 4a কি পার্সেন্ট, তো এখানে তাহলে কি হয়, 4a% মানে কি a এর 4%, অর্থাৎ এর দাগ সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। 26 দাগের প্রশ্ন কি আছে দেখব। তো আমরা এবার দেখব 26 দাগের এই প্রশ্নটি। এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে মোট লাভের 5% তারা সমাজসেবায় ব্যয় করে এবং এর লভ্যাংশের অংশ যদি 855 টাকা হয় তাহলে মোট লাভ কত টাকা হয়। তাহলে সবসময় আপনি একটা জিনিস বুঝবেন, যে টাকাটা লাভ হবে সেই টাকার লাভের কিন্তু এই যে 3:2 অনুপাতে যে ব্যবসায় টাকা বিনিয়োগ করেছিল সেটা কিন্তু সেই অনুপাতে তারা কিন্তু লাভটাও নেবে। তাহলে এখানে আবার বলছে মোট লাভের 5% তারা সমাজসেবায় ব্যয় করে। যদি আমরা এই অঙ্কটা অপশান টেস্ট করতে পারি আর একটা এক্স ধরে করতে পারি, তাই এক্স ধরে অঙ্কটা একটু কঠিন হয়ে যায়, আপনারা অনেকে বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে আমি এইসব অঙ্কগুলো অপশান টেস্ট করেই করছি। দেখুন 5% লাভের 5% তারা সমাজসেবায় ব্যয় করেন, তা যদি এখানে বলছে মোট লাভ কত টাকা, তো মোট লাভের মধ্যে আছে, তো আমরা প্রথমে ধরছি এর অপশানটায় 1000 টাকা মোট লাভ, তাহলে 5% যদি চলে যায় তাহলে থাকবে 50 টাকা চলে গেল, তাহলে এখানে থাকবে কত 950 টাকা, 950 টাকা থাকবে। এবারে সেই ক্ষেত্রে এখানে বলছি এর লভ্যাংশ 855, দেখবো 855 হয় কিনা। 950কে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবো, তা আনুপাতিক ভাগার এখানে কত হবে, এর ক্ষেত্রে হবে 3/5, তো 3/5 এখানে কত হচ্ছে 5 19 95, তা 5 19 95 এটা শূন্য, 3 19 57, অর্থাৎ 570 টাকা হচ্ছে, 855 টাকা হচ্ছে না কিন্তু। তো এই 1000-এ যদি 570 টাকা হয় তাহলে 855 হতে কিন্তু এই 1100 হবে না, 1300 হবে না, আশা করি বেশিটা নেবো, এই 1500টা নেবো। তো এই 1500 টাকা যদি মোট লাভ হয় তাহলে 1500 টাকার থেকে আমরা 5%টা বাদ দেবো। 5% বাদ মানে এই 100 গুণ করে দেবো, গুণ করে দিলে 5 15 75, তো 75 টাকা কিন্তু বাদ দিয়ে দেবো। কোথার থেকে, এই 1500টা থেকে। তো 1500টা থেকে 75 বিয়োগ করলে কত হয়, তো 5 আর কত হলে 10, 5 হলে 10, হাতে 1, 7 রেখে 8, 8 আর কত হলে 10, 2 হলে 10, হাতে 1, 1 আর কত হলে 5, 1 আর 4 হলে 5, আর 1 করতে 1, তাহলে দেখুন 1425। আমরা এই 1425টাকে কী করব, 1425 গুণ এই যে 3/5 আনুপাতিক ভাগার দিয়ে ভাগ করে দেবো। 3/5 কার আনুপাতিক ভাগার, এর আনুপাতিক ভাগার, কারণ যেহেতু এখানে এর লভ্যাংশটা বার করতে বলেছে 855 টাকা, সেটাই আমরা দেখব 855 হয় কি না। তো এখানে আমরা দেখব কি, তো এটা 1425কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5 দিনও 10 আর 4 14, 5 8 40 আর 2 42, 5 5 25। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, 3 5 15, 5 হাতে 1, 3 8 24, 1 25, 5 হাতে 2, 3 দিনে 6 আর 2 8, অর্থাৎ 855। দেখুন 855 হচ্ছে এর লাভ। তাহলে আমরা বলতে পারি এই 1500 টাকা কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ মোট লাভ হবে 1500 টাকা, দিক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 27 দাগের প্রশ্ন। দেখুন অঙ্ক করব খুব সহজে, আর মানে এখানে ভুল হওয়ার কোনো লাইন নেই, এটা আপনাকে বুঝতে হবে। তো চলুন চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। 27 দাগের প্রশ্ন দেখব। 800 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 78 কিলোমিটার বেগে একটি টানেল 1 মিনিটে অতিক্রম করে, টানেলটির দৈর্ঘ্য কত মিটার। তো দেখুন এখানে টানেলের দৈর্ঘ্য অতিক্রম করার অর্থ হচ্ছে টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। তো এখানে আমরা 1 মিনিটে সে কতটা যাবে, তো 1 ঘন্টায় যায় 78 কিলোমিটার, তাহলে এখানে আমরা 78 দেবো, গুণ 5/18 দেবো। কেন 5/18 দেবো, এটাকে কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিলাম, কারণ এখানে ট্রেনের দৈর্ঘ্য মিটারে আছে তাই মিটারে প্রকাশ করে নিলাম। গুণ 60, 60 মানে কত, 1 মিনিটে কতটা যাচ্ছে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই 60 সেকেন্ড করলাম কেন, কারণ 5/18 দিলে মিটার পার সেকেন্ড হয়ে যায়। কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, যেহেতু সেকেন্ডে প্রকাশ করেছি তাই 1 মিনিটটাকে 60 দিয়ে দিয়েছি। তাহলে এই পথটা কিন্তু ট্রেন 1 মিনিটে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তো এখানে 18 আর এই 60 কাটলে কত হবে, তো 3 6 18, অর্থাৎ 6 দিয়ে কাটলে হবে 3 6 18, আর 60 6 দিয়ে কাটলে হবে 6 10 60, আর এই 3 আর এই 78 কাটলে কত হবে, তো 3 26 হবে। 26 আর 10 যদি গুণ করি তাহলে 260, 260কে আমরা 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 চক 30, শূন্য হাতে 3, আর 5 দিন 10 আর 3 13, অর্থাৎ 1300 মিটার।
তো এটা কিন্তু হলো কি 1300 মিটার ও 1 মিনিটে যাচ্ছে। তার মধ্যে কিন্তু যেহেতু 1 মিনিটে টানেল অতিক্রম করেছে, তাহলে মানে এর মধ্যে টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিচের দৈর্ঘ্য আছে। তার ট্রেনের নিচের দৈর্ঘ্য কত? 800 মিটার। বলেছে কি টানেল দৈর্ঘ্য কত, তাহলে 800টা আমরা টানেল এই মোট পথের থেকে দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য থেকে কিন্তু এই 800 মিটার অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? 800 বিয়োগ করলে হবে 500। তো এই টানেলের দৈর্ঘ্য কত হবে? 500। ডির দাগ হবে সঠিক উত্তর, 500 মিটার ট্রেনের দৈর্ঘ্য। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো এখানে 28 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কিছু টাকা বার্ষিক 9% সরল সুদে 5 বছরের জন্য এত টাকা সুদ আয় করে, আসল টাকার পরিমাণ কত টাকা? তো এখানে আসল বার করতে গেলে আপনাকে কি করতে হবে? এই বার্ষিক সুদের হার এবং সময় এই দুটো আপনি কি করবেন? গুণ করবেন। তা গুণ করলে কত হয়? 5 9 45। তাহলে 45%। 45% কথার অর্থ কি? 45/100। তার মানে কি, যদি আপনার 100 টাকা আসল হয় তাহলে 45 টাকা সুদ হয়েছে। তাহলে এখানে আপনার বলছে কি, এখানে আপনার বলছে যে 5 বছরে সুদ আয় করে এত, মানে সুদ হয়েছে এত। তাহলে এই সুদটা কত আছে? 4016.25। এইটা ইন্টু, এইবার এই যে 45/100 আছে, এই যে 45/100 যেহেতু আমরা আসল বার করতে বলেছে, তাই আমি এটা গুণ করব উল্টে দিয়ে, উল্টে এটা গুণ করে দেবো। 45 নিচে আনবো, 100টা উপরে দেবো। এইবার এখানে দেখুন দুটোর আগে দশমিকটা, দুটোর আগে দশমিকটা তুলে এখানে আমরা 100 দেবো। তো এই 100 কাটবে, আর 45 আর এটা কাটলে কত হবে? তো এটা কাটলে হয়ে যাবে 8925। 8925 এইটা আর এটা যদি আপনি কাটেন তাহলে 8925 হবে। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে সহজে এইসব অঙ্কগুলো সমাধান করতে হয়, কোনো জটিল নিয়ম নিয়ে আসতে নেই। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। এখানে 29 দাগের প্রশ্ন আছে। তো এখানে এইটা সমান সমান এটা x+1 আর এটা 1/x+, এই দুটোর মাথায় পাওয়ার আছে 5। তো এর মান কত হবে? তো 29 দাগের সঠিক উত্তরটা আমরা কীভাবে বার করব? তো এখান থেকে আমরা এরকম করতে পারি x+1/x+1 সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি x+1 লসাগু, তাহলে এখানে x² + x+1 এইটা সমান সমান 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি কি x² + x+1 আর এখানে x+1। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি এই x+1, এই x² তারপরে এই প্লাস এক্স, এই +1 - x -1 এটা সমান সমান 0। এইটা কেটে যায়, কেটে গেলে x² সমান 0। তাহলে x সমান সমান হয়ে যায় কত? 0। তাহলে এক্সের মান আমরা যদি এখানে 0 দিই তাহলে 0 + 1, তাহলে কত হয়? এটা হচ্ছে 0 + 1 আর এটাও কিন্তু হয়ে যাবে 0 + 1। তাহলে এখানে আমরা কি করতে পারি? 0 + 1 মানে 1, 1-এর মাথায় 5 প্লাস এখানেও কিন্তু 1/, এখানেও 1-এর মাথায় 5 হবে। এক্সের মান যেহেতু 0 দিয়েছি, তাহলে এখানে 1 5 বার গুণ করলে 1 আর যোগ এখানে 1 5 বার গুণ করলেও 1, তো 1/1 মানে 1। তাহলে 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 2। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। 30 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 30 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এর বয়স বি এর চেয়ে 2 বছরের বেশি। এর বয়স বি এর চেয়ে 2 বছরের বেশি। বি এর বয়স সি এর দ্বিগুণ। এ বি সি এর মোট বয়স 27 বছর। বি এর বয়স কত বছর? তো দেখুন এ বি সি এর মোট বয়স কত? 27। এখন বলেছে বি এর বয়স কত বছর। তো বি এর বয়স আপনি অপশান টেস্ট করুন। অপশান টেস্ট করলে আপনি সহজেই সমাধান করতে পারবেন। এইসব অঙ্ক করা লাগে না, কারণ যখন আপনি করতে যাবেন তখন এক্স ধরে করতে হবে, কিন্তু আপনি এক্স ধরে অঙ্ক তখন ঠিক করে বুঝতে পারবেন না। তা যদি আমি দেখি এ বি সি এর মোট বয়স যদি 27 হয়, বি এর বয়স কত বলেছে সেটা বার করতে হবে। তো অপশান এতে আছে 8। তা 8 বছর যদি বি এর বয়স হয়, তাহলে এখান থেকে 27 থেকে 8 আপনি বাদ দিন, তাহলে 27 - 8, তাহলে 27 - 8 হলে আপনার কত হয়? এখানে 19 হয়ে যাবে। এটা 19টা কার বয়স থাকছে? 19টা কিন্তু এ আর সি এর বয়স হচ্ছে। তা বলছে এর বয়স বি এর চেয়ে 2 বছরের বেশি। এর বয়স বি এর চেয়ে 2 বছর বেশি। তাহলে বি যদি আপনার কত হচ্ছে? বি যদি 8 হয়, তাহলে এর বয়স তখন কত হবে? তখন এর বয়স হয়ে যাবে কিন্তু 10।
আবার বলছে বি এর বয়স সি এর দ্বিগুণ, সি এর দ্বিগুণ, তাহলে বি এর বয়স সি এর দ্বিগুণ, তাহলে বির বয়স যদি 8 হয় তাহলে সির দ্বিগুণ মানে কি, সি তখন কত হবে, সির বয়স 4, দেখুন 8 আর 4 12, 12 আর 10 22 হচ্ছে, 27 হচ্ছে না কিন্তু। সেমভাবে আমি আবার করব, এখানে যদি 9 ধরবো, তাহলে 9 হলে বির বয়স হচ্ছে 9, তাহলে সির বয়স হয়ে যাবে 4.5, তা 4.5, এখানে কিন্তু সেরকম জিনিস কিছু আসছে না। হ্যাঁ, এখানে কিন্তু বয়স ক্যালকুলেশান এটা কিন্তু আপনার দশমিকে আসছে না, তাই এটা 9 নেব না, তা 8 হবে না, 9 হবে না, আমরা 10 দেখব। তো বি এর বয়স আমরা 10 ধরছি, তাহলে বি সমান সমান 10, বি যদি 10 হয় তাহলে এ কত হবে, এখানে বলছে এর বয়স বি এর চেয়ে 2 বছরের বেশি, এর বয়স বি এর চেয়ে 2 বছরের বেশি, তাহলে এর বয়স হচ্ছে 12 হয়ে যাবে। সির বয়স কত, সি বলেছে এখানে বি এর বয়স সি এর দ্বিগুণ, তা সি তখন 5 হয়ে যাবে, তাই বি এর 10, তাহলে এটা যদি যোগ করি তাহলে 12 আর 5 17 আর 10 27 হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু সেটাই বলেছি, এ বি সি এর মোট বয়স 27 বছর। তাহলে আমরা সহজেই বার করতে পারলাম, সিদ্ধাগ হবে সঠিক উত্তর, সহজে কিন্তু বার করতে পারলাম বীর বয়স 10 বছর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু আজকের প্র্যাকটিস সেটে অঙ্কের সমাধান। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু আমরা আগের মাসের সাফল্য বই থেকে নিয়েছি। তো এই প্র্যাকটিস সেটের কিন্তু এই সাফল্য বইতে কিন্তু আগের মাসের সাফল্য বইতে 2টি প্র্যাকটিস সেট আছে, 2টি প্র্যাকটিস সেটের 30-60টি অঙ্ক আছে। আমরা 4টি ক্লাস মিলে কিন্তু এই 60টি অঙ্ক সমাধান করলাম। পরপর প্রতিদিন কিন্তু মানে 15টা করে অঙ্ক আপনাদের সামনে তুলে ধরেছি। তা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি ক্লাস যদি আপনারা না দেখে থাকেন তার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং এই 4টি ক্লাসের একটা প্লেলিস্ট দেওয়া থাকবে। তো আপনি চাইলে প্লেলিস্ট থেকে দেখতে পারেন, এবং যদি 3টি আলাদা আলাদা ভেবে থাকেন তাও আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এরপরে এই 31 দাগ থেকে এই প্র্যাকটিস সেটে আছে কি জেনারেল স্টাডিজ। তো আমরা জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো এবং এছাড়াও কিন্তু রিজনিংয়ের প্রশ্নগুলো দেখব। তবে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।